আমি ৩ মাসের প্রেগনেন্ট। ফ্রিজ ধোয়ার কাজ আমি একদমই করতে পারি না। প্রচণ্ড ঠান্ডা লাগে আর এত পরিমাণ কাশি হয়, কাশির সাথে সাথে আমার প্রচণ্ড পেট ব্যথা করতো। কিন্তু শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত এই কাজগুলো আমার করতেই হইতো। যত সমস্যা হোক না কেন কাজ আমাকেই করতে হবে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। বাবার বাড়িতেও যেতে দেওয়া যাবে না। ওই যে বাবার বাড়িতে গেলে সংসারের কাজ কে করবে, তারপরে বাবার বাড়ি যদি একটু অর্থ সম্পদ কম হয় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব, আর কিভাবে ফ্রিজ পরিষ্কার করব এটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি করলা ভর্তাও করব, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রিজ পরিষ্কার করার জন্য কি কি প্রসেস অবলম্বন করছি সেটা আপনাদেরকে দেখিয়ে। যেহেতু ফ্রিজের মাছ মাংস একদমই শেষ হয়ে গিয়েছে আর সামনে তো কোরবানি আসতেছে, তাই ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে ফেলি। এই জন্য ফ্রিজের অল্প কিছু মাছ মাংস ছিল, সেগুলো আমি নিয়ে অন্য একটা ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায়। ফ্যানের বাতাসে ফ্রিজটাকে আমি খুলে রেখে দিয়েছি যাতে ফ্রিজের বরফগুলো আলগা হয়ে যায়। যেহেতু ফ্রিজের বরফগুলো অনেক শক্ত অবস্থায় থাকে, এই ফাঁকে আমি বাসার অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। বিয়ের পরের দিন থেকে শ্বশুরবাড়ির সমস্ত কাজ আমি আমার নিজের হাতে করতাম। আমার ভালো লাগতো রান্না বান্না করা, এগুলো আমার শখের কাজ ছিল। আমি যে বাবার বাড়ি থেকে কাজ শিখে এসেছি তা কিন্তু নয়, আমি শ্বশুরবাড়ির সমস্ত কাজ শখ করে করতাম। যেহেতু সবাই আমার প্রশংসা করবে সেই ভাবনা ভেবেই আমি এই কাজগুলো করতাম। আর কাজ করলে আমার হাজব্যান্ডের কাছে যদি প্রশংসা পাই তাহলে আমার খুবই ভালো লাগবে, এই দিকটা বিবেচনা করে আমি নিজ হাতে সব কাজ করতাম। কিন্তু নিজ হাতে কাজ করতে গিয়ে দেখলাম আমার শাশুড়ি হাত পা ধুয়ে উঠেছে, সে কোনো কাজই করবে না। আর সে কাজ না করুক সেটা কোনো সমস্যা নাই, আমাকে তো কিছুদিনের জন্য সময় তো তাকে দিতে হবে বাবার বাড়ি। তারপরে আমার স্বামীর কাছে কি, আমার স্বামী আসলেও তো আমাকে একটু সময় দিতে হবে, কিন্তু সে তাও দিতে পারবে না। আমার স্বামী যেহেতু ঢাকায় থাকতো, মাঝে মধ্যে সে বলতো আমি তো বাড়িতে আসতে পারি না, তো ওকে 10 দিনের জন্য কি 20 দিনের জন্য মাঝে মধ্যে ঢাকায় আসতে দিও। কিন্তু তার একটা কথাই ছিল যে বউ এনেছি আমাদের সেবা যত্ন আর কাজ করার জন্য, তোমার কাছে রাখার জন্য না। এই ধরনের কথা আমার অনেক শুনতে হয়েছে। আমার যখন 3-4 মাসে প্রেগনেন্ট অবস্থায় তখন আমার প্রচন্ড ঠান্ডা লাগতো, আমি গ্যাসের চুলার সামনে যে দাঁড়াতে পারতাম না, আগুনের সামনে গেলে আমার বমি আসতো, খুবই খারাপ লাগতো। কিন্তু বলার কেউই ছিল না। আমার হাজবেন্ড যেহেতু মা ভক্ত ছিল, তাকে বললে কোনো কাজ হতো না। আর এদিকে আমার ফ্রিজ পরিষ্কার করার একটা ঘটনা ঘটেছিল। যেহেতু ফ্রিজ পরিষ্কার করলে আমার প্রচন্ড ঠান্ডা আর কাশি হইতো, তো আমার পেটে ব্যথা করতো। ওই দিন আমার যাকে আমি বলছিলাম যে আপনি একটু ফ্রিজটা পরিষ্কার করে দেন, যেহেতু আপনিও অনেক মাছ মাংস রাখেন, আমার শাশুড়িও পারবে না, এদিকে আমাকেই করতে হবে। তো আমি সেই ফ্রিজ পরিষ্কার করে আমার অনেক ঠান্ডা লাগছিল, আমার কাশতে কাশতে আমার পেট ব্যথা হতো, ভয় হতো। প্রথম যেহেতু ছিলাম তাই আমাকে হেল্প করার মতো কেউ ছিল না, এমনকি বাবার বাড়িতে যেতে দিত না। দিলেও ধরেন আজকে 10টা বাজে যদি যাইতাম সকালে, তাহলে পরের দিন বিকেলে কি সকালে ডেট দিত। এর ভিতরে যদি আমি না আসতাম তাহলে সাথে সাথে ফোন দিত আমাকে আমার শাশুড়ি। আর আমি যদি সেই ফোন না ধরতাম আমার বিরক্ত লাগতো, আমি ফোন ধরতাম না, যে একটু সময় বাবার বাড়ি আমি কাটাতে পারবো না এটা কোনো কথা। তখন আমার হাজব্যান্ডের কাছে সাথে সাথে ফোন চলে যাইতো যে আমি ফোন দিছি তোমার বউ ফোন ধরে নাই। এটা শুনে তো আমার হাজব্যান্ড পুরাই আগুন, সে ফোন দিয়ে আমাকে অনেক রাগারাগি করতো, তুমি কেন আমার মায়ের ফোন কেন ধরলা না, আমার বাড়িতে তুমি আর যাবা না। তখন আমি বলতাম যে এটা কোনো কথা, বাবার বাড়িতে আসছি 2-1 দিন একটু বেড়াই, একটু রেস্ট করি। না, কোনো কথাই শুনবে না, আমার মা কোনো কাজ করতে পারবে না, তোমাকে যেতেই হবে। এই ধরনের কথা যখন শুনতাম তখন আমার অনেক খারাপ লাগতো। আসলে কেউ যদি বুঝতে পারে যে আপনার দুর্বল জায়গাটা কোথায়, তাহলে সেইখানে আপনার টিকে থাকাটা অনেক কঠিন হবে। সেটা শ্বশুর বাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, যেখানেই যান না কেন কখনো নিজের দুর্বলতা স্বীকার করবেন না। যেমন আমার দুর্বল জায়গা ছিল আমার বাবার বাড়ি, কারণ আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা তাদের থেকে একটু কম ছিল, এটাই হচ্ছে আমার দুর্বলতা। আর একটা দুর্বলতা ছিল, সেটা হচ্ছে আমার স্বামী, তাকে আমি এত বেশি ভালোবাসতাম যে আমি কখনো যদি কোনো ভুল নাও করি, তারা যদি আমার নামে কোনো দোষারোপ করে কি কোনো ভুল ত্রুটির কথা বলে, সেটা নিয়ে আমি সবসময় ক্ষমা চেয়েছি। আমি নিজের থেকে ক্ষমা চাইছি যে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, এমনটা আমি আর করব না। দেখেন আমি বারবার ভুল স্বীকার করেছি, তারপরও তারা আমার সারা দিন রাত 24 ঘন্টা ভুল ধরতেই থাকতো আর আমার নামে সবসময় কান পড়া দিত। সব শেষে একটা কথাই বলবো, এমন শ্বশুরবাড়ির জন্য কারো কপালেই না জোটে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমাকে কেউ ভুল বুঝবেন না। আল্লাহ হাফেজ।